বিপ্লবের সম্পর্কটা হইলো উনি স্লোগান দেন নাই, লাল নীল বই পড়েন নাই, হ্যাঁ, ফাও কথাবার্তা বলেন নাই, মিথ্যা স্বপ্ন দেখেন নাই। বিপ্লবটা উনি কর্মসূচির মধ্যে এনেছেন। আপনি বিপ্লব করে কী করতে চান? খাদ্য, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র এগুলি তো করতে চান। সেটা আপনি বামপন্থী তরিকায় করেন, ইসলামী তরিকায় করেন, আর যেই তরিকায় করেন, সেইটা প্র্যাকটিক্যালি সেই যুগের সাথে যোগ উপযোগী করে যেটা করলে ইমিডিয়েট মানুষ ফলাফল পাবে। জিয়া রহমান সেই কর্মসূচি শুধু হাতে নেয়, নিজে নেমে গেছে। সেই কর্মসূচিগুলো কি? সেইগুলোই হলো বিপ্লব। এটাই হলো বিএনপির মানে জিয়া রহমানের সাথে বিপ্লবের সম্পর্ক। বা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব যেটা বলি, সেটা মানে এইটা না যে সিপাহীরা অস্ত্র নিয়ে নাইমা যে জিয়া রহমানকে মুক্তি করছে, মুক্তি করে ক্ষমতা দিয়ে দিছে আর বিপ্লব হয়ে গেছে। নো, সেই বিপ্লব হয়েছে কর্মসূচির মধ্য দিয়ে। জিয়া রহমান যে কর্মসূচি ঘটাইছে তার মধ্য দিয়ে বিপ্লব পূর্ণতা পাইছে। ক্ষমতার দখল বা ক্ষমতা এক্সচেঞ্জ বিপ্লব না। এই জায়গাটা একটু ছোট করে, সেই বিপ্লবের কর্মসূচিগুলো কি কি? কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, দুর্নীতি উচ্ছেদ, এটা আমি পড়তেছি। হইলো আপনার যে বিএনপি জিয়া রহমানের যে প্রশিক্ষণ কর্মশালার যে আপনার যে প্রশ্নপত্র থেকে 6 নম্বর ধারায় লেখা আছে, দেশের দ্রুত অগ্রগতির জন্য নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করা একান্ত অপরিহার্য। 1 নম্বর কৃষি বিপ্লব, যেখানে কৃষি বিপ্লবের জন্য যে খাল কাটা আপনি যে প্রশ্ন করলেন, খাল কাটলে মিঠা পানি ধরে রাখবেন, এক ফসলি জমি দ্বিফসলি হবে, খাদ্যের চাহিদা দুর্ভিক্ষ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ সহজ হবে। শিল্প বিপ্লব, গার্মেন্টস থেকে শুরু করে কুটির শিল্প, অন্যান্য যে শিল্প, হ্যাঁ, এবং তাঁত শিল্প, এগুলো। এবং আওয়ামী লুটপাটের যে সিন্ডিকেট তৈরি হয়েছিল তখন, এই আমলের মতোই, ওই আমলের যে আপনার বাকশালী যে সিন্ডিকেট, সেখানে 3 নম্বরে বলতে হয়েছে দুর্নীতি উচ্ছেদের বিপ্লব। দুর্নীতি উচ্ছেদের বিপ্লবের জন্য কি করতে হয়? আগে নিজের সৎ হইতে হয়। জিয়া রহমান সাহেবের সাথে কেউ নাস্তা খাইতে আসতো না সকালবেলা, হ্যাঁ, এটা ডিম আর আলু ভাজা খাওয়াইতো সকালবেলা, হ্যাঁ। অনেক লোক সব তো আর গরিব ছিল না এরকম মতো। সে একটা গরিব দেশের প্রেসিডেন্ট, তার নাস্তা তো এরকমই হবে। সে তো এই জন্য কেউ নাস্তা খাইতে আসতো না সকালবেলা ডাকতে। নাস্তার টেবিলে উনি অনেক সময় মিটিং সেরে ফেলতেন, তো লোকজন একটু অ্যাভয়েড করার চেষ্টা করতো, কারণ খুব গরিবই নাস্তা দিত লোকজনটা খাইতে, এই জন্য লোকজন আসতো না। তো বিএনপি মানে জিয়া রহমান, তারপরে হলো কি যে যেটা এখানে সালাম ভাই বলার চেষ্টা করলেন, হ্যাঁ, শিক্ষার আমূল পরিবর্তন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, সবাইকে অক্ষর জ্ঞান সম্পন্ন করা, এটা একটা বিপ্লবী কর্মসূচি আকারে উনি নিয়েছিলেন। পরিবার পরিকল্পনা, হ্যাঁ, জনবিস্ফোরণ রোধ করার জন্য সচেতনতা তৈরি করা, এবং ব্যক্তি মালিকানায় শিল্প কলকারখানা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা, এগুলোই ছিল জিয়া রহমানের বিপ্লবী পদক্ষেপ। এবার সময় মাত্র 3.5 বছরের একটু কম, 1 মাস কম। এই মধ্যে এই পদক্ষেপগুলো সফল হয়েছে কিনা, আপনি যেটা অন্ধকেও জিজ্ঞেস করেন, জিয়া রহমানের কঠোর সমালোচককেও যদি আপনি জিজ্ঞেস করেন, বলবেন না এগুলো সফল করছিল উনি। এগুলোর এই সফলতার ফলাফল জনগণ অর্জন, এইটাই এই শহীদ রাষ্ট্রপতির সফলতার ফলাফল বিএনপি কতটা ধরে রাখতে পারলো বা কতটা, আমি বলছি যে কতটা তার তো দায় আছে রাজনৈতিক দল হিসেবে, এটা ধরে রাখার বিষয় বাংলাদেশে এখন কতটুকু পাচ্ছে। এইটা শুনেন, জিয়া রহমানের ব্যাপারটা কি, ধরেন আমি আপনাকে বলি, বাংলাদেশের উন্নয়নের যে মডেল, বাংলাদেশ রাষ্ট্রের বিকাশের যে মডেল, একটা উদাহরণ দিই। জিয়া রহমান যে জাতীয়তাবাদটা, ওনার লেখালেখি যদি আপনি পড়েন, উনি জার্মানের যে রেসিয়াল জাতীয়তাবাদ, এটা সমালোচনা করতেছে, হিটলারের উত্থান। আওয়ামী লীগের যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এটার মধ্য দিয়ে যে বৈষম্য তৈরি হয়, এটার সমালোচনা করতেছে। করে উনি বলতেছে আমাদের যে জাতীয়তাবাদের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের উত্থান হয়, এবং আপনার কামাল আব্দুল নাসের বা আপনার প্যান ইসলামিজমের যে জাতীয়তাবাদ, আরব ন্যাশনালিজম, সেটার সমালোচনা করতেছে। করে উনি দেখাচ্ছে যে এই যে জাতীয়তাবাদের মধ্য দিয়ে যে সমস্ত ফ্যাসিবাদী উপাদান আছে, উত্থান হয়, এগুলো আমরা জানি। সেই শিক্ষাগুলো নিয়ে আমরা বাংলাদেশে একটা সার্বিক জাতীয়তাবাদ গড়ে তুলব। আমাদের জাতীয়তাবাদের মূল মটোটা হবে ন্যাশনাল ঐক্য, ন্যাশনাল ইউনিটি, এবং সেখানে ধর্মীয় অধিকার এবং ধর্মকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করতে দিব না, কিন্তু ধর্মের যে মূল্যবোধ, ইসলামের যে মূল্যবোধ, ইসলামের যে নীতি নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা, এটা আমরা সমাজে প্রতিষ্ঠিত করব। তো ফলে এইটাই তো বিপ্লবী কর্মসূচি। এবং এই বিপ্লবী কর্মসূচির মধ্য দিয়ে আপনি দেখেন, উনি বলতেছে, দেখেন আমাদের উনি একটা বক্তৃতায় বলতেছিল এরকম যে, একটা কথা বললে আপনার অনেকে বেজার হবেন, কিন্তু সত্যের খাতিরে বলতে হবে, আমাদের সবচেয়ে যেটা অভাব সেটা হলো চারিত্রিক দৃঢ়তার অভাব, এবং আপনারা নিজের জন্য যেটা ভালো মনে করবেন না সেটা অন্যকে বলবেন না। হ্যাঁ, একদম ওনার বক্তৃতা আমি একদম হুবহু কোট করলাম। ফলে চারিত্রিক দৃঢ়তা, এই যে সততা, এইটা অর্জন করা। এবং বিএনপির রাজনীতিরা কিন্তু মতাদর্শিক কোনো রাজনীতি না। অনেক সময় বলে না বিএনপি একটা ক্লাব, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, ক্লাব না রে ভাই। জিয়া রহমানের ক্যাবিনেটটাকে মানে জিনিয়াসদের ক্যাবিনেট বলা হয় না। উনি দেখে নাই যে ওই লোকটা কোন মতাদর্শের, উনি দেখছে যোগ্য কিনা। যদি যোগ্য হয়েছে, এমন আমি জাফরুল্লাহর কাছ থেকে গল্প শুনছি, জাফরুল্লাহ ভাই নিজে আমাকে বলছে যে জাফরুল্লাহ ভাইয়ের কাছে উনি দিনের পর দিন যায় বসে থাকছে, হাতে পায়ে ধরছে যে আসেন স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বটা নেন, এটা ঠিক করতে হবে। জাফরুল্লাহ ভাই একজন ট্রেন্ড বামপন্থী লোক,
একদম মার্কসিস্ট চিন্তাধারার লোক, একদম উল্টা লাগা লাইনের লোক, কিন্তু বুঝছে যে জাফরুল্লাহ সৎ, যোগ্য, লন্ডনে সে খুব আপনার কৃতিত্বের সাথে ডাক্তারি পড়াশোনা করছে। বলছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, হাতে পায়ে ধরছে। পরে উনি ওনার এক বন্ধু লন্ডনে ছিল, তাকে আইনা যিনি পরে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তাকে রেফার করছে যে উনিও সৎলোক ভালো লোক, ওনার আইনে দায়িত্ব দেন, আমি এগুলি করবো না, আমি সরকারে যাব না। ফলে জিয়া রহমান দেখছে যে কোয়ালিটিভ লোক খুঁজে বেড়াইছে উনি গ্রামে গঞ্জে পাড়ায় মহলে যেখানে পাইছে, উনি তাদেরকে আইনা জাতি গঠনের জন্য আপনার দায়িত্ব। এটাই বিপ্লব। এটা উনি ক্ষমতায় থেকে একভাবে করছে। আবার মাঠে নেমে, যেটা সালাম ভাই বলো, প্রেসিডেন্ট যখন কোদাল নিয়ে নেমে যাচ্ছে, আর কারো তো বসে থাকার তো সুযোগ নাই। ফলে এটাই তো বিপ্লব, যে আপনি মানুষের মর্যাদাবোধের উত্থান ঘটাবেন। এবং আপনি জাতিগতভাবে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উনি জোট নিরপেক্ষ নীতি নিছে, যে আমি এই ব্লকেও যাব না, ওই ব্লকেও যাব না, আমি বাংলাদেশকে বিকশিত করবো। এবং বাংলাদেশ সবচেয়ে উনার বড় অবদান কি? এগুলি বড় অবদান না, দেশ টেস্ট নির্মাণ করে এগুলো যে কোনো লোকই পারবে, হ্যাঁ, মানে একটু ভালো সৎ হইলে আপনি করতে পারবেন। উনার সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদের মতো এমন একটা সার্বিক জাতীয়তাবাদী দর্শন দিছে, যেটা আমাদের সভ্যতাগত পরিচয় নির্মাণ করছে। বিশ্ব পৃথিবীতে অনেক বাঙালি আছে, আসামের আছে, পশ্চিমবঙ্গের আছে, নিউ ইয়র্কে আছে, হ্যাঁ, কিন্তু বিশ্ব বাঙালির একটাই দেশ, বাংলাদেশ। অ্যারিস্টটল একটা কথা বলছিল, স্যার আছে রাষ্ট্রবিজ্ঞানী, একটা জাতির মধ্যে উন্নত জাতি ধরা হয় কখন? যখন যারা একটা রাষ্ট্র করতে পারে। কুর্দিশরা সারা জীবন যুদ্ধ করছে, এত বিশাল ঐতিহ্য, যার একটা নিজস্ব সত্তা থাকবে, একটা রাষ্ট্র কিন্তু করতে পারে নাই। ফলে জাতি রাষ্ট্র বিকাশের যে ট্রেন্ড শুরু হলো 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক থেকে, সেখানে বাঙালি মুসলমান যে একটা রাষ্ট্র করে ফেলতে পারছে, এবং সেই রাষ্ট্রের একটা সার্বিক দার্শনিক পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদের জায়গায় যে আমরা দাঁড়াইতে পারছি, এটা ওনার ঐতিহাসিক অবদান। এই অবদানটা মানে এই জন্য জিয়া রহমানকে আলাদা করে পূজা করার দরকার নেই, জিয়া রহমানকে আলাদা করে ব্র্যান্ডিং করার দরকার নেই। যেটা বললো যে মানুষের হৃদয়ে আছে, ওনার বিপ্লবের যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা যেই দলই ক্ষমতায় যাবে, এই যে ডাইস থাকে না, যে যেমন যে এখন ধারণ করে এবং বাস্তবায়নে, এক সেকেন্ড শেষ করে, যে শীতকাল আমরা পরবর্তী আপনি পিঠা বানায় দেখবেন যে গ্রামে গঞ্জে একটা ডাইস লাগে, মানে পুরানা ডাইস দিয়েও কিন্তু ভালো পিঠা হয়।